সুইট ডেমন নাম শুনেছিস কখনো? গতকাল রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে এদিকটায়। তাও দিবালোকে সূর্যোদয় হয়নি। চারদিক কেমন গুমোট হয়ে আছে, যেন টুয়াইলাইট উপন্যাসের সেই মেঘের চাদরে ঢাকা বৃষ্টি স্নাত ছোট্ট শহর ফর্ক। পিচঢালা ভাঙাচোরা রাস্তায় যত্রতত্র জমে আছে বৃষ্টির জল। জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মারিয়ে পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলছে নির্বিঘ্নে। সারা রাত বৃষ্টি হওয়ার দরুন শহরের রাস্তায় ভেজা মাটির সুধা গন্ধটা বেশ স্পষ্ট। এই গন্ধটা নাকে এলে চারদিকের সবকিছু আপনা আপনি সতেজ মনে হয়। লোকাল বাসের কর্নারের সিটটায় বসে কানে হেডফোন নিয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বৃষ্টি স্নাত যান্ত্রিক শহরটার দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিল ঈশানী। আজ বহুদিন বাদে ওর মনটা সতেজ লাগছে, যদিও বা অসহায় চোখে মুখের কোথাও সেই সতেজতার লেশমাত্র নেই। বিতহরিণীর মতো নীলরঙা জলজলে চোখের মণি দুটো তখনও জানালা ভেদ করে বাইরে নিবদ্ধতার। এমন সময়ে হুট করে উক্ত প্রশ্নটা করে বসে ফোনের অপর প্রান্তের মানুষটা। আঠার মতো মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে লোকাল বাসে। প্রতিদিন সকালে কর্মস্থলে পৌঁছানোর এই কঠিন যুদ্ধে কেউ কাউকে এক চুল পর্যন্ত ছাড় দিতে নারাজ। বাসটা ঠেলাগাড়ির মতো ড্যাক ড্যাক করে সামনে এগুচ্ছে। এমন একটা অসহনীয় বিরক্তিকর সময়ে ফোনের মধ্যে এই ধরনের গল্প জুড়ে দেওয়া কেবল জিসানের দ্বারাই সম্ভব। এর বাইরে গিয়ে যদি ভাবতে হয়, তাহলে হয়তো ছেলেটা ঈশানীকে বিরক্তকর পরিস্থিতিতে সামান্য কমফোর্ট করার চেষ্টা চালাচ্ছে। এই জন্যই এইসব দার্শনিক কথাবার্তা বলা আর কি। ঈশানী যে মেয়ে, বুক ফাটবে তবু মুখ ফাটবে না ওর। দেখা যাবে প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়ত্ব কাউকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কেঁদে ভাসাবে দু চোখ। আর জিসান কখনোই চাইবে না ওই সুন্দর জলজলে নীলকান্তের মতো চোখ জোড়া বেয়ে এক ফোঁটাও ক্ষুদ্র অশ্রুকণা ঝরে পড়ুক। অনেকক্ষণ ধরে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে থাকলেও মাত্রই লোকাল বাসের ধাক্কায় ভ্রম ছুটে গেল ঈশানীর। ও এপাশ থেকে একটু কাইকুই করে উঠতেই ফোনের অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিসান বলে ওঠে, ঈশা, শুনতে পাচ্ছিস? নিজেকে ঠিকঠাক করে শান্ত স্বরে জবাব দিল ঈশা, হ্যাঁ শুনছি, বল। ঈশানের কথার মধ্যে উষ্ণতার ছিটে ফোঁটা নেই। কথাবার্তা তো দূরে থাক, ও হাসলেও যেন মনে হয় ভীষণ দুঃখী একটা মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে। মেয়েটা একটু বেশি অন্তর্মুখী স্বভাবের। জিসানের অবশ্য গত 6 মাসে অভ্যাস হয়ে গেছে। তাই ঈশানের এমন নির্জীবতাকে পাছে হাঁটিয়ে পুনরায় প্রশ্ন করে জিসান, বলছি যে, সুইট ডেমন এর নাম শুনেছিস কখনো? লোকাল বাসের ড্যাক ড্যাক আওয়াজ, মানুষের অসহনীয় কোলাহল আর গিজ গিজ করা পরিবেশ সকল কিছুকে মুহূর্তে দৃশ্যপট থেকে এক ধাক্কায় বের করে দিয়ে জিসানের কথায় ভ্রু কুঁচকালো ঈশানী। শব্দটা আজই বোধহয় প্রথম শুনল ও। তাই কিছুটা ধাতস্থ হয়ে উল্টো প্রশ্ন করে বসল জিসানকে, সুইট ডেমন সেটা আবার কি? কোনো ভয়ানক জন্তু জানোয়ার নয় তো? ঈশানীর বোকা বোকা কথায় নিঃশব্দে হাসল জিসান। মেয়েটা একটু বেশিই সরল, অথচ ভাবখানা এমন দেখায় যেন ও সবকিছু জেনে বসে আছে। সাহায্যের জন্য কাউকে প্রয়োজন নেই ওর। বাইরের জগতে নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে বারবার হোঁচট খায় মেয়েটা। তবুও কারো কাছে নিজের দুর্বলতা অপারগতা স্বীকার করে না কখনোই। পাছে না আবার মানুষ ধরে ফেলে। ও আসলে কঠোর নয়, বরং দুর্বল এবং অন্তর্মুখী একটা মেয়ে। কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর ছোট্ট কলিজাতে নেই। কিন্তু জিসান তো কৌশলী আর বুদ্ধিমান। ঈশানের কোল্ডনেস আর দুর্বলতা বের করে ফেলতে খুব বেশি সময় লাগেনি ওর। সে যাই হোক, আপাতত ওইসব চিন্তা না করে ঈশানের প্রশ্নের জবাব দিল জিসান। মৃদু হেসে বলল, আরে না, এরা কোনো জন্তু জানোয়ার কিংবা আলাদা কোনো প্রাণী নয়। এরা আমাদের মতোই মানুষ। আমাদের আশেপাশেই তাদের অবস্থান। তারা খুব করে মানুষকে ম্যানিপুলেট এবং আকর্ষিত করতে পারে। কিন্তু দিন শেষে তাদের আসল রূপ হয় ডেমনের মতোই ভয়ানক আর কুৎসিত। জিসানের কথা শেষ হতে না হতেই বাস এসে থামলো চাঁদের হাসি সাইনবোর্ড টাঙানো ক্যাফেটার সামনে। মানুষের ঠেলাঠেলি সহ্য করে বাস থেকে নেমে যেতে যেতে ঈশানী বলল,
তোর ডাবল মিনিং কথার মানে আমি বুঝি না জিসান। আমাকে এইসব বলেও লাভ নেই। কারণ আমার জীবনে ওইসব সুইট ডেমন টেমন আসার কোনো সম্ভাবনা নেই। কি করে বুঝলি সম্ভাবনা নেই? কথা বলতে বলতেই বাস থেকে নেমে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে পড়ল ঈশা। ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার অপর পাশে ফুটন্ত তাজা ফুলের ইনডোর প্লান্ট আর চাঁদের ডেকোরেশন দিয়ে সাজানো অত্যাধুনিক ক্যাফেটার দিকে দৃষ্টিপাত করেও ঠিক সেখানে ক্যাফের সামনে কানে এয়ারপড লাগিয়ে পকেটে হাত গুজে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে জিসান। ওদের মাঝে প্রশস্ত হাইওয়ে রাস্তা। প্রতি সেকেন্ড অন্তর অন্তর সেখান দিয়ে চলমান করে অসংখ্য দূরপাল্লার গাড়ি ঘোড়া। আর বরাবরই গাড়ির যাতায়াতের ফলে বাতাসের ঝটকায় এলোমেলো হয়ে যায় ঈশানীর জামা কাপড় চুল সবকিছু। তবুও কেন যেন বেশ ভালো লাগছে এই দমকা হাওয়া। আজ সূর্যের তেজ নেই, মেঘের চাদরে ঢেকে পড়েছে পুরো আকাশ। হয়তো তাই জন্য অন্যান্য সময় হলে হয়তো জিসানের আগ বাড়িয়ে করা প্রশ্নের কোনো রূপ উত্তর দিত না ঈশা। কিন্তু আজ দিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুকনো মুখে ঈশা জানালো, কারণ আমার পরিচিতদের খাতা শূন্য প্রায়। এই জীবনে হাতে গোনা কয়জন মানুষ ছাড়া পুরো দুনিয়াটাই আমার কাছে অচেনা জিসান। আর না তো আমি আগ বাড়িয়ে চিনতে যাই কাউকে। কারণ আমার মনে হয় মানুষ যত চিনতে যাবে ততই জটিল হবে পৃথিবী। জীবনের সমীকরণ দ্বিগুণ পোক্ত হয়ে উঠবে। আমি গণিতে বেশ কাঁচা। জীবনের এত ধারালো সমীকরণ মেলানোর ধৈর্য আমার নেই। তার চেয়ে বরং নিজের জগতে একা থাকাটাই সবচেয়ে শ্রেয়। এখন তুইই বল আমায়, আমি যদি মানুষের সাথে মেশার আগ্রহ না দেখাই, কোনরূপ চেষ্টা না করি, তাহলে সেই সুইট ডেমন আমাকে ম্যানিপুলেট করবে কিভাবে? ঈশানের এত এত যুক্তির নিচে চাপা পড়ে পিষে গেল জিসানের দার্শনিক চিন্তাধারা, যার দরুন ও টপিকটা বদলে ফেললো তৎক্ষণাৎ। কথা ঘুরিয়ে শুধালো, রাস্তা পার হতে পারবি নাকি আমি এগিয়ে আসবো? জিসানের এই ধরনের গার্জিয়ানের মতো করে অধিকার দেখিয়ে বলা কথাবার্তা মোটেও পছন্দ নয় ঈশার। ওকে কেউ দুর্বল ভাবছে, ওর ভেতরের সত্তাটাকে টেনে হিঁচড়ে বের করতে চাইছে। এই বিষয়গুলো ভাবলেই মস্তিষ্কের পারদে পারদে আন্দোলন করে ওঠে এক অন্য ঈশানী, যে অনেকটা রাগী আর কঠোর মনোভাবের মেয়ে। নিজের অসহায়ত্ব আর দুর্বলতা নিয়ে কথা বললে একটুতেই কেমন আত্মসম্মানে লেগে যায় ভিতরের ঈশানীর। খ্যাপাটে বাঘিনীর মতো তেতে ওঠে মেজাজখানা। ভিতরে তৎক্ষণাৎ মাত্রাতিরিক্ত ক্রোধে চিরবিরিয়ে উঠলেও বাইরে নরম তনু সত্তাটা সামলে নেয় সেসব। চোখে মুখে কিছুটা থমথমে ভাব করে জিসানের মুখের উপর কথা ছুঁড়ে মারল ঈশা। তোকে অনেকবার বলেছি জিসান, আমি ছোট বাচ্চা নই। নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি। তুই আমাকে যতটা বোকা আর দুর্বল মনে করিস, আমি ততটাও দুর্বল নই। পরিবারকে ফেলে এই চিটাগাং শহরে গত 6 মাস ধরে একা একাই আছি। যেভাবেই হোক টিকে তো আছি। আর ভবিষ্যতেও নিজের খেয়াল নিজেই রাখতে পারবো আমি। এখন ফোন রাখ। এক নাগাড়ে কথা শেষ করে নিজেই কলটা কেটে দিল ঈশা। অতঃপর খুব ভয়ে ভয়ে সামনে পা বাড়ায় রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে। প্রতিদিন এই হাইওয়ের রাস্তাটা পার হতে গিয়ে কলিজার পানি শুকিয়ে যায় ঈশার। কাজে যেতে লেটও হয় শুধু এই কারণেই। তবুও বুকের মাঝে অদম্য সাহস জুগিয়ে কলিজা হাতে নিয়ে প্রতিদিনই এই কাজ করে ঈশা। কিন্তু বিধি বামো যে সত্যি দুনিয়ার চোখে দুর্বল আর বোকা প্রকৃতির, সেই প্রমাণস্বরূপ একটা প্রাইভেট কার হুট করে ঈশানের শরীরে রাস্তার জমে থাকা লিটার খানিক ময়লা পানি ছিটকে দিয়ে সাই সাই করে চলে গেল চোখের পলকে। ময়লা পানি শরীরে পড়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে গেল ঈশার। একটা বিরক্তিকর দিনের সূচনা বোধহয় এমন করেই হয়। শরীরে এঁটে থাকা লং টপস, ডেনিম, প্লাজো, ওড়না সবকিছু নোংরা হয়ে গিয়েছে মুহূর্তেই। ঈশার এমন নাজেহাল অবস্থা দেখে না চাইতেও ঠোঁটের আগায় এক টুকরো হাসি খেলে গেল জিসানের। মনে মনে বলল, কি দরকার আমার সামনে এমন স্ট্রং সাজার? তুই যে বিতহরিণী সেটা আমি ভালো করেই জানি, বুঝতেও পারি। কারণ তোর ভিতরের দুর্বলতা আর ভীতি সন্ত্রস্ততা মুখে স্বীকার না করলেও তোর মাদকের মতো নীলচে কালো চোখের মনি দুটোই তার স্পষ্টতা ধরে রাখে। ক্যাফেতে ফিরে ওয়াশরুমে ঢুকেই হাত মুখ আর জামাটা কোনোমতে পরিষ্কার করে বেরিয়ে এসে খাকি কাপড়ের এপ্রনটা
গলায় ঝুলিয়ে কোমরের পিছন থেকে বেঁধে নিল ঈশা। তারপর রেশমের মতো খোলা চুলগুলোকে একটা ক্লেচারের সাহায্যে বেঁধে দ্রুত চলে গেল কফির মেকারের কাছে। ততক্ষণে জিসান ও এফরন পরে সবগুলো কফির অর্ডার টুকে নিয়ে কাগজটা দ্রুত হস্তে এগিয়ে দিল ঈশার নিকট। আর এখান থেকেই সূচনা হয় আরেকটি ব্যস্ত দিনের। পতেঙ্গা সি বিচ থেকে মাত্র মিনিট ৫-১ দূরত্বে অবস্থিত চাঁদের হাসি নামক এই ক্যাফেতে গত ৬ মাস ধরে চাকরি করছে ঈশানী। জিসান আগে থেকেই পার্ট টাইম করত, এখনো পার্ট টাইম করে, কিন্তু ঈশানীর ডিউটি চলতে থাকে সকাল থেকে রাত অবধি। ঈশানীর মতো অন্তর্মুখী আর চুপচাপ স্বভাবের মেয়ের সাথে জিসান নামক বাচাল ছেলেটার বন্ধুত্ব যে কি করে তৈরি হলো সেটা এক প্রকার রহস্যই বলা চলে। অবশ্য এই বন্ধুত্বের পিছনে শতভাগ অবদান শুধু জিসানেরই। ঈশানীর অবদান শূন্যের কোঠায়। আপনা আপনি মনের টান তৈরি না হলে সহজে কারো সাথে মিশতে পারে না ও। নিজের চারদিকে তৈরি করে রাখে অদৃশ্য এক শক্ত প্রাচীর। কিন্তু মন যদি কাউকে সেই অদৃশ্য গণ্ডি পার হওয়ার জন্য একবার সাইড জানিয়ে দেয়, তবে শত চেষ্টা করেও তার উপর অনীহা তৈরি করতে পারে না ঈশা। ওর স্বভাবটাই এমন। ভিতরের সত্তাটা কখন যে কার জন্য কোমল হয়ে খোলস ছাড়িয়ে এক নিমিষে বেরিয়ে আসে তা নিজেও খুব একটা ঠাউর করতে পারে না ঈশানী। প্রথম দিকে সেই অদৃশ্য গণ্ডিতে বাধাপ্রাপ্ত হয়ে জিসানও দ্বারে কাছে ঘেঁষতে পারেনি ওর। জিসান জানে না ঈশানীর এমন অন্তর্মুখী আর ভীত হওয়ার কারণ। তবে এই স্বভাবের কারণে যে মেয়েটা সবার অপছন্দের তালিকার শীর্ষে সেটাও ভালো মতোই বুঝতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এত এত মানুষের অপছন্দের শীর্ষের ব্যক্তিটি হয়েও ঈশানীর কিছুতে কিছু যায় আসে না খুব একটা। কিন্তু এত কিছুকে ছাপিয়ে সবার অপছন্দকে গ্রাহ্য করে জিসান ঠিকই সেই অদৃশ্য গণ্ডি পার হয়ে দূরত্ব গুছিয়েছিল নীল চোখের এই অদ্ভুত মেয়েটার সঙ্গে। ভিতরে ভিতরে নরম স্বভাবের ভীত মেয়েটাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজে সাহায্য করা থেকে শুরু করে সব সময় ছায়ার মতো ওর পাশে থেকে ঈশানীকে নিজের কাঠিন্যতার শক্ত খোলস থেকে বের করে বন্ধুত্বের কৌঠায় নিয়ে আসা এতটাও সহজ ছিল না জিসানের জন্য। যদিও এখনো অনেকটা রহস্য ভেদ করা বাকিই পড়ে আছে। তবে ঈশা যে জিসানকে নিজের বন্ধুর তালিকায় ঠাঁই দিয়েছে সেটা জিসান উপলব্ধি করতে পারে বেশ ভালো মতোই। ভয়টাও অবশ্য সেখানেই। মেয়েটা উপরে উপরে কঠিন হলেও ভেতরে নরম কাদামাটি, মনটা একদম সরল। এই রহস্যময় নিষ্ঠুর পৃথিবীতে একা চলতে গিয়ে যদি সত্যের মুখোশের আড়ালে থাকা সুইট ডেমন নামক কোনো কুৎসিত শয়তানের পাল্লায় পড়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে ঈশা, তখন কি হবে? শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে ভয় হয় জিসানের, বড্ড ভয়। টুরিস্ট এরিয়ার পাশে অবস্থিত হওয়াতে চাঁদের হাসি নামক ক্যাফেতে কাস্টমারের অভাব হয় না কোনো কালেই। তবুও যদি প্রশংসা করে বলতে হয় তো গত ৬ মাসে এই ক্যাফের কাস্টমারের সংখ্যা গুণে গুণে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মালিকের ব্যবসা লালে লাল। অবশ্য এমনটা হওয়ারই কথা। ঈশা মেয়েটা অসাধারণ কফি বানায়। একবার জিসান ঈশাকে বেশ কড়া গলায় জিজ্ঞেস করেছিল, পড়াশোনা তো করিস না, তাহলে ভবিষ্যতে করবিটা কি? ঈশা তখন মৃদু হেসে জবাব দিয়েছিল, আমার তো বিগ প্ল্যান। জয়া আন্টির মতো এরকম একটা কফি হাউস খুলবো। তারপর তোর আমার মতো কয়েকজন তুচ্ছ কর্মচারী রেখে শুয়ে বসে আরামে আয়েসে লাখ লাখ টাকা কামাবো। পরে আবার নিজেই বলেছিল, হাস্যকর রাইট? প্রতি উত্তরে জিসান বলেছিল, মোটেই না, আমি আছি তো তোর পাশে। ব্যাস, আগুনে ঘি ঢালার জন্য এটুকুই যথেষ্ট ছিল। জিসানকে যে ঈশার অপছন্দ তেমনটা নয়, কিন্তু ওর অতিরিক্ত অধিকার বোধ বারবার অন্য কিছুর ইঙ্গিত দেয় ঈশার মস্তিষ্কে, যেটা ঈশার একটুও পছন্দ নয়। ও চায় না নিজের দুর্বলতা দেখিয়ে জিসানের করুণা পেতে, আর না তো বন্ধুত্বের বাইরে গিয়ে জিসানের সঙ্গে অন্য কোনো সম্পর্কে জড়াতে। কারণ ঈশার মতে জীবন চলার পথে সত্যিকারের বন্ধুত্ব বড্ড প্রয়োজন, যা ওর জীবনে খুব রেয়ার। তাই গোটা জীবনে তল্লাশি করে খুঁজে পাওয়া হাতে গোনা দু একটা বন্ধুকে এভাবে হারাতে চায় না ঈশা। যদিও বা ঈশার বেশ সন্দেহ, যেখানে ওর সাথে চুপচাপ একগুঁয়ে স্বভাবের মেয়ের সাথে কেউ মিশতে চায় না, সবাই কোল্ড নয়তো মূর্তি বলে মুখ ফিরিয়ে নেয়, সেখানে জিসান বন্ধুত্ব পাতানোর জন্য একেবারে হাত ধুয়ে লেগেছিল ঈশার পিছনে।
এই জন্যই হয়তো জিসানকে এখনো সেভাবে আপন কিংবা কাছের ভাবতে মনের মাঝে সংশয় কাজ করে ঈশার। তাই তো বন্ধু হয়েও জিসান আর ওর মাঝে মনের দূরত্ব অসীম। জিসান অবশ্য এটা মনে করে না। জিসানের মতে ঈশা আমার বন্ধু, তার মানে ওর উপর আমার অনেকটা অধিকার বোধ রয়েছে। দুপুরের দিকে লাঞ্চ ব্রেক শেষ হতেই ঈশা যখন নতুন উদ্যমে কফি বানাতে শুরু করে, ঠিক তখনই জিসান এসে জানায় ক্যাফের মালিক জয়া আন্টি এসেছে। জিসানের মুখে কথাটা শুনে বেশ খুশি হলো ঈশা। জয়া আন্টির সঙ্গে কি দরকারি কথা আছে বলে জিসানকে কফি মেকারের সামনে দাঁড় করিয়ে রাখে। তাড়াহুড়ো করে সামনে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায় ও। জয়া আন্টি তখনও মুখের লালায় আঙ্গুল ভিজিয়ে টাকা গোনায় খুব মনোযোগী। দেখতে শুনতে ভীষণ সুন্দরী, দুধে আলতা রঙা শার্ট উর্ধ্ব এই জয়া আন্টি বাড়ি মিশুক মহিলা। ক্যাফের প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে তার ভাব গলায় গলায়। অথচ গত 6 মাসে ঈশার সঙ্গে প্রয়োজনের বাইরে একটা কথাও হয়নি তার। কি করেই বা হবে, মেয়েটা বাড়ি চুপচাপ। ক্যাফেতে ঢুকে সারাদিনে একটা কথাও বলে কিনা সন্দেহ। যার দরুন জয়া আন্টির খুব একটা পছন্দ নয় ঈশাকে। পছন্দ হওয়ার কথাও নয়। ক্যাফের মতো এমন একটা জায়গায় সুন্দর হাসি দিয়ে মন ভোলানো কথার জোয়ারে কাস্টমারদের মন জয় করতে না পারলে সে আবার কেমন দ্বারা কর্মচারী। নির্ঘাত মেয়েটার হাতে কফি মারাত্মক সুন্দর, নয়তো একে বহু আগেই কাছ থেকে ছাঁটাই করে দিতেন তিনি। সে যাই হোক, আপাতত কিছু বলতে চায় মেয়েটা, সেটাই শোনার পালা। ঈশাকে দেখতে পেয়ে টাকা গোনা বন্ধ করে দেয় জয়া আন্টি। নিজের মোটা ফ্রেমের চশমার উপর দিয়ে ভ্রু কুঁচকে খানিকটা বিরক্তিকর স্বরে ঈশানীকে শুধালেন, কিছু বলবে? হ্যাঁ সূচক মাথা নাড়ায় ঈশা। জয়া আন্টি পুনরায় নিজের কাজে মনোযোগ দিয়ে বলে, বলে ফেলো। কয়েক দফা ডুক গিলে জিভ দিয়ে শুষ্ক অদর ভিজিয়ে ঈশা বলে ওঠে, আসলে আন্টি, মা জরুরি তলব করেছে, কাল একটু বাড়ি যেতে হবে। তোমার বাড়ি যেন কোথায়? জি কক্সবাজার। জয়া আন্টি বুঝদারদের মতো মাথা দুলালেন। অতঃপর গম্ভীর গলায় বললেন, গত 1 মাসে কতগুলো ছুটি নিলে সে খেয়াল আছে? তীব্র সংকোচে থমথমে হয়ে গেল ঈশার মুখ। তবুও গলার মাঝে অনেকটা শক্তি জুগিয়ে বলল, তখন খুব অসুস্থ ছিলাম আন্টি, জ্বর হয়েছিল, আর এখন তো বাড়ি যাব। ঈশার কথার পাছে জয়া আন্টি আরো কিছু বলবে তার আগেই উপাস থেকে জিসান ছুটে এসে বলল, হ্যাঁ আন্টি, আমি জানি ঈশার জ্বর ছিল। জিসানের কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন জয়া আন্টি। প্রত্যেকবারই কোনো না কোনো ঝামেলা থেকে এই মেয়েটাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে জিসান। ব্যাপারটা মোটেই পছন্দ নয় ভদ্রমহিলার, কিন্তু কিছু বলতেও পারে না তিনি। কারণ জিসান ছেলেটা তার অত্যন্ত স্নেহের। জিসানের আকুতি ভরা মুখের দিক থেকে চোখ সরিয়ে জয়া আন্টি থমথমে গলায় বললেন, ঠিক আছে যেতে পারো, তবে জলদি ফিরে এসো। ঈশা মৃদু হেসে গাঁটটা সামান্য কাত করে জানায়, ঠিক আছে আন্টি। কথা শেষ করে ঈশা আর জিসান সেখান থেকে প্রস্থান করলে জিভ দিয়ে আঙ্গুলের ডগা ভিজিয়ে নতুন উদ্যমে টাকা গুনতে আরম্ভ করে দেন জয়া আন্টি। ঈশা ভিতরে চলে যায়। জিসান ওর পিছন পিছন যেতে যেতে শুধালো, হঠাৎ বাড়িতে কেন যাচ্ছিস? হাঁটার গতি থেমে গেল ঈশার। বাড়িতে কেন যাচ্ছে সেটা তো ও নিজেও জানে না। মা নামক ব্যক্তিটি জরুরি তলব করেছে তাই যাচ্ছে, এর বাইরে তো কিছুই জানা নেই ওর। মায়ের সাথে কথা বাড়িয়ে জানার যে খুব একটা ইচ্ছে রয়েছে তেমনটাও নয়, কারণ ওর মা তো সবার মায়ের মতো মমতাময়ী নয়। ঈশা অবশ্য মনে করে দোষটা অবশ্য ওর নিজেরই। ওর ভাগ্য খারাপ বলেই তো উপরওয়ালা ওর কপালে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো কাউকে জুটিয়ে দেননি, যে চোখ বন্ধ করে পুরো দুনিয়ার উজাড় করা ভালোবাসা সব ঈশানীকে উগরে দিবে, যে দুনিয়ার জন্য ঈশানীকে নয় বরং ঈশার জন্য দুনিয়া তছনছ করে দিবে। কিন্তু আফসোস, জন্মদাত্রী মায়ের কাছ থেকেও নিঃস্বার্থ দুনিয়া উজাড় করে দেওয়া ভালোবাসা পায়নি ঈশা। কারণ ওর দুর্ভাগ্য, উপরওয়ালা ওকে একজন স্বার্থপর মা দান করেছেন। ভিতরে ভিতরে মায়ের উপর এক আকাশসম রাগ আর অভিমান পুষে রাখলেও বাইরে সেটা প্রকাশ করার ক্ষমতা কিংবা সাহস কোনোটাই নেই ঈশার। অগত্যাই এই জীবনে মায়ের কথাই হলো শেষ কথা। কি হলো, কিছু বল। জিসানের প্রশ্নে ধ্যান ভাঙে ঈশার। তবে জিসানকে উত্তর দেওয়ার কোনরূপ প্রয়োজন বোধ করল না ও। উল্টো তেজ দেখিয়ে বলল,
তোকে কতবার বলেছি আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবি না জিসান। নিজের ভালো মন্দ নিজেই খেয়াল রাখতে পারি আমি। আমাকে বাচ্চাদের মতো ট্রিট করা বন্ধ কর। আশ্চর্য, রেগে গেলি কেন হঠাৎ? ঈশানী অ্যাপ্রন খুলে নিজের টুথব্যাগটা গুছিয়ে নিতে নিতে বলল, জয়া আন্টির সামনে আমার হয়ে উকালতি করবি না কখনো আর। তোর এইসব অধিকারবোধ আমার বাড়াবাড়ি মনে হয়। আমার মতে বন্ধুদের এতটাও লিমিট ক্রস করা ঠিক না। জিসান ভ্রু কুঁচকে কিছুটা বিরক্তি স্বরে বলল, আমি হেল্প না করলে তুই তো ছুটিই পেতি না, তবু এভাবে বলছিস? হাতের ঘড়িটাতে এক ঝলক পরখ করে ব্যাগ সমেত ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে ঈশা বলে, ছুটি না পেলে নাই, কিন্তু আমাকে দুর্বল ভেবে একদম করুণা দেখাতে আসবি না আর। আরে ভাই, আমি তোকে করুণা কেন দেখাতে যাব? আজীব। তাহলে কিসের এত অধিকারবোধ তোর? ঈশার কড়া জাজালো প্রশ্নের সম্মুখীন হয়ে হুট করে জালুজর থেমে যাওয়ার মতোই থেমে গেল জিসান। সত্যিই তো, কিসের এত অধিকারবোধ ওর? ও আসলে কি চায় এই ইন্ট্রোভার্ট মেয়েটার কাছ থেকে? ঈশার মতো মেয়ের মাঝে নিজের প্রতি ভালোবাসার উষ্ণতা খুঁজে পাওয়া নিছকই স্বপ্নমাত্র। তাহলে মেয়েটার প্রতি কেন এত উতলা জিসান? আদতে কি চায় ও? গত 10 মিনিট ধরে একই জায়গাতে এখনো ঠায় দাঁড়িয়ে আছে জিসান আর ঈশা। সে তো সেই কখন বেরিয়ে গিয়েছিল ক্যাফে থেকে। কিরে, হঠাৎ জামা কাপড় গুছাচ্ছিস যে, কোথাও যাচ্ছিস? নিজুমের প্রশ্নে ঘাড় ঘুরালো ঈশা। দেখলো পড়ার টেবিলে বসে বসে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছে নিজুম। তার ফাঁকেই কথাটা বলেছে মাত্র। নিজুম ঈশার একমাত্র রুমমেট আর একমাত্র কাছের মানুষ, যার কাছে কোনোদিনও ঈশাকে শক্ত খুলসে মুড়িয়ে থাকতে হয় না। বরং ঈশার কমফোর্ট জোন হলো নিজুম। মেয়েটা বেশ মেধাবী। চট্টগ্রাম ভার্সিটিতে ইংলিশ বিষয়ে দ্বিতীয় বর্ষে পড়ছে সে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সারাদিন ভার্সিটি টিউশন এই নিয়েই জীবন চলে যাচ্ছে তার। তবে হাজার ব্যস্ততার মাঝেও নিজের অন্তর্মুখী বেস্ট ফ্রেন্ডের ভালোমন্দ খেয়াল রাখতে কখনোই ভুলে না সে। ঈশা নিজুমের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, খেয়েছিস তুই? ঈশার কথা অ্যাসাইনমেন্ট থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকিয়ে প্রশস্ত হাসল নিজুম। মনে মনে ভাবল, মেয়েটা প্রচণ্ড উষ্ণ হৃদয়ের, কিন্তু সবাইকে প্রকাশ করতে পারে না। কি অদ্ভুত। অতঃপর মন থেকে বেরিয়ে মুখ ফুটে জবাব দিল নিজুম, হ্যাঁ খেয়েছি। কিন্তু কোথায় যাচ্ছিস বললি না তো? ঈশা নিজের সিঙ্গেল বেডটাতে পদ্মসন হয়ে বসে বলল, মা তলব করেছে, কাল যেতে হবে। ঈশার কথা শুনে এক প্রকার জটকা খেল নিজুম। তড়িঘড়ি করে ঘুরে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলে উঠল, আন্টি ডেকে পাঠিয়েছে, তার মানে ভেজাল আছে। আবার হয়তো তোকে ছেলের বাড়ির লোকের সামনে সং সেজে বসতে হবে। ঈশা মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, দূর, চিন্তা নেই। আমার এই অদ্ভুত নীল রঙের চোখের মণি দেখে কেউ আমাকে পছন্দ করবে ভেবেছিস? সবাই বলবে সাপের বাচ্চা। কথা শেষ করে জোরপূর্বক হাসল ঈশা। কিন্তু নিজুম ওর কথার তীব্র প্রতিবাদ করে বলল, মোটেই না। তোকে তো এই নীল চোখে একটু বেশিই আকর্ষণীয় দেখায়। কি সুন্দর জলজলে চোখ তোর, পুরাই হলিউড হিরোইন। আমার তো মনে হয় তোর এই নীল চোখের জন্যই সবার আগে জিজু তোর প্রেমে পড়বে। ঈশা মৃদু হেসে কাঁথা মুড়ি দিয়ে শুতে শুতে নিজুমকে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমি ভালো করেই জানি এই চোখ আমার জন্য অভিশাপ। এই চোখ দেখে নাকি আবার কেউ প্রেম করবে। হাস্যকর। নিজুম কটমটিয়ে বলল, তুই একটু বেশিই জানিস। এই চোখ তোর আশীর্বাদ, বলে দিলাম আমি। ঈশানী টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে চোখ বুজতে বুজতে বলল, আশীর্বাদ নাকি অভিশাপ সেটা কালই বোঝা যাবে। তোকে আপডেট জানাবো, এখন প্লিজ ঘুমাতে দে।